নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শুভ্রাংশু দাস। হাইলাকান্দি রবীন্দ্রমেলা প্রাঙ্গণে কর্মরত নাইট গার্ড গৌতম রায়ের মৃত্যু হয়েছে। আনুমানিক বছর 25-এর গৌতম রায় হাইলাকান্দি শহরেও 3 নম্বর ওয়ার্ডের মিশন রোডের এলাকার বাসিন্দা ছিলেন। জানা গেছে গত রাতে বাড়ি থেকে খাবার খেয়ে তিনি নাইট ডিউটির উদ্দেশ্যে রবীন্দ্রমেলায় আসেন। এরপর বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদ্যপান করেন বলে অভিযোগ। গৌতম রায়ের স্ত্রী আগেই তার বন্ধুদের ফোন করে অনুরোধ করেছিলেন যেন তিনি অতিরিক্ত মদ্যপান না করেন, কারণ মদ্যপান করলে তার আচরণ অস্বাভাবিক হয়ে যায়। আজ সকাল গৌতমের বন্ধু নাকি তার স্ত্রীকে ফোন করে দ্রুত মেলা প্রাঙ্গণে আসতে বলেন। পরে পরিবার লোকজন এসে জেনারেটর রুমের ভিতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এতে পরিবারের সুখের ছায়া নেমে আসে। খবর পেয়ে হাইলাকান্দি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হাসপাতালে পাঠায়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়বইয়ার প্রতিবেদন। দিদি আপনার ঘটনা কিছু হয়েছে না, মানে মেলা খাইছেন তো আবার পরে তার লোকে মনে খাইছেন, এর আগে মানে মেলার মানুষের লোকে খাইছে, মদ তো খায় না, খাওয়ার পরে মাথাটা গরম হয়ে গেছে। এরপরে গরম হইয়া কি তার লেগেছে এরকম বললাম, বালা মানুষ থাকলে এরকম করার মানুষ নাই, এরকম করার মানুষ নাই। আমরা মেলার থেকে ফোন গেছে গিয়ে আইয়া দেখছি জুতা উতা পড়ানো, সোয়াটার শার্ট গুলা আইয়া ভাইছি আমরা অতটুকু। মদ না খাইলে মরলো না অতটুকু। তারপরে মেলা সবরে আমি কইছি যে তার কেউ মদ খাবাইও না, কেউ খাবাইও কেন, এ মদ খাইলে সহ্য করতে পারে না, সবরে কইছি। আর তো গাতার লাগাছে না, দিন কাটছে, ভাত খাইছে না, আর তো সবাই মিলে মদ খাইছে, খাইয়া তো সব সবের বাড়িতে গেছেন গিয়া। আবার নাইট ডিউটি মেলাপ করেন, আজকে মেলাতে তো হয়েছে, মেলাপ নাইট ডিউটি, জেনারেটর ডিউটি সব করে। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? গৌতম রায়। বয়স কত হইব? বয়স তো অনুমানিক 33 বা 35 বলা হইব। আচ্ছা, আপনার বাসা কোন জায়গা? আমরা থাকি রামকৃষ্ণ মিশনের সামনে বাড়া। তো এখন আপনার মানে খেউর উপরে মানে কোনো ইয়ে আসেনি? আমি সবরে একটাই কথা কইছি, মেলার মধ্যে সবে আমার উপরে রাগ করে। আমি মেলা রাত্রে মন করিয়া কইছি যে যখন খাইলিতে মানুষটা নেশা কমে গেলে তো আর এরকম করতো না। তারা আরো গাইলে করছে কিনা জানি না। তারা কইছি একটু খেয়াল লাগে, তারা কইছে অসুবিধা হইলে ফোন করবো। তারা তো তারা আর ঘুমাই গেছে। নিজেরটা তো নিজের দেখে মানুষ হয় না, অন্যটা তো কেউ দেখতো না। তোমার মরা তুমি মরছো, ওটাই কিবা মানুষে ভাবছে তুমি খাইছো, তুমি জানো। আমি ওটাই বলতে চাই যে আমি কইলাম একটা মানুষের তো কি আমি কেউ রাখলো না, আমি কইলাম একটা মানুষের যখন খাই লিছে তোমরা একটু খেয়াল রাখো, তারা তারা ঘুমাই গেছে। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। ধলাইয়ের সীমান্তবর্তী গ্রামগুলিতে রাস্তার ধারে বিদ্যুতের খুঁটি থাকলেও অধিকাংশ বাড়িতে নেই বিদ্যুৎ সংযোগ। ডিজিটাল যুগে মোবাইল চার্জ দিতে দিনমজুর মানুষকে কিনতে হচ্ছে সোলার প্যানেল। প্রশ্ন উঠছে, সৌভাগ্য যোজনার সুবিধা তাহলে গেল কোথায়? প্রধানমন্ত্রী আবাস যোজনাও দেখা যাচ্ছে বঞ্চনার ছবি। পাকা ঘর থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রভাবে কেউ কেউ সুবিধা পেলেও বাঁশ-বেতের কুড়ে ঘরে থাকা প্রকৃত ভূমিহীনরা আজও অপেক্ষায়। একই অবস্থা রেশন কার্ড ও খাদ্য সুরক্ষা প্রকল্পের ক্ষেত্রেও। যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা, বহু গ্রামে ঢুকে না অ্যাম্বুলেন্স, অসুস্থ রোগীদের কাঁধে করে নিয়ে যেতে হয় দীর্ঘ পথ। স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা কার্যত ভেঙে পড়েছে বলে অভিযোগ। সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষের সঙ্গে নেই স্থানীয় নেতৃত্বের কোনো যোগাযোগ। বিধায়কের কাছে পৌঁছতেই বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রভাবশালী এক গোষ্ঠী। এই পরিস্থিতিতে ধলাইয়ের মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন। তাদের দাবি উচ্চ পর্যায়ে তদন্ত হোক, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিন্ত হোক, আর প্রান্তিক মানুষ ফিরে পাক তাদের ন্যায্য অধিকার। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়বইয়ার প্রতিবেদন। তোমার কিতা বেমার কিতা? বেমার তো বুকুর মাঝে কিতা বেমার একটা, ও বুকুর মাঝের বেমারটাইও আমার জব্দ করে রাখছে। যে তুমি চিকিৎসার লেগে কিছু পাইছো না, পয়সা পাইছো না? না রে বাবা। কেন?
সরকারে দেয় না তো আমি কিতা করতাম। সরকারের তো সরকারের বেজান টাকা পয়সা দেয়। আমরা তার পাই না, আমরা কেউ খবর করে না, আমরা কেউ খবর করে না, মানুষ বলিয়া গণ্য করে না। ইন্দিরাবাসীটা খুঁটিটা কেমন আগের? বেজান আগে রে বাবা, তাই ওই যে কংগ্রেস যখন আসলো তখন খালি হয়তো রিটার্ন নাই, কিছু নাই। বাসর খুঁটির মতন 6টা না 7টা না কয়টা খুঁটি দিয়া গেছে। উদারবন শিক্ষাখণ্ডের অধীনে অবস্থিত 617 নং জয়রাম নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এখন শুধু পড়াশোনার কেন্দ্র নয়, পরিবেশ সচেতনতা ও সৌন্দর্যের এক জীবন্ত উদাহরণ হয়ে উঠছে। স্কুল প্রাঙ্গণে ফুটে ওঠা রঙিন ফুলের বাগান, তাজা শাকসবজির ক্ষেত এবং বিভিন্ন ঔষধি গাছের সমাহার দেখে মুগ্ধ হচ্ছেন সকলে। প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, এই অসাধারণ উদ্যোগের মূল কারিগর স্কুল পরিচালনা কমিটির সভাপতি মিঠু ভট্টাচার্য। তার নেতৃত্বে ও স্কুলের ছাত্রছাত্রীদের নিয়মিত পরিচর্যার বাগানগুলো এত সুন্দর ও উৎপাদনশীল হয়ে উঠেছে। স্কুল প্রাঙ্গণের ফুলবাগান, শাকসবজি বাগান ও ঔষধি গাছের বাগান থেকে উৎপাদিত সবজি প্রায়ই মিড ডে মিলের ব্যবহার করা হয়। স্কুল চত্বরে অবস্থিত 136 নং অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এতেই মিঠু ভট্টাচার্য ও পড়ুয়াদের যৌথ প্রচেষ্টার সুন্দর ফুলের বাগান তৈরি করা হয়েছে। স্কুলের পিছন দিকে ভিআইপি সড়কের পাশে তৈরি করা সূর্যমুখী ফুলের বাগান এখন এলাকার এক আকর্ষণীয় দৃশ্য। এলাকার সচেতন মহলের পক্ষ থেকে এই সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানানো হচ্ছে। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। খুবই একজন সমাজসেবী মিঠু ভট্ট খুব ওতপ্রোতভাবে জড়িত। আর ছাত্ররা তো আসেই সবসময় এই চারা গাছের সঙ্গে জল দেওয়া, টাইম টেবিল মেনটেন করিয়া। কিছু আমাদের এই ছাত্ররা আছে যারা বিদ্যালয় কার্যসূচিগুলো শেষ করার পরে তারা ওই গাছগুলাতে জল দেওয়ার একটা দায়িত্ব থাকে। তোর সঙ্গে এলাকার যে ছাত্ররা আছে তাদেরকে নিয়ে বিদ্যালয়ের কার্যসূচি শেষ হওয়ার পর বিকালবেলা ওদেরকে উনি নিয়ে আবার এইগুলা ওই গাছের গুড়ি পরিষ্কার করা, গাছে জল দেওয়া, বিভিন্ন ধরনের এইগুলা পদক্ষেপ সবসময় নেন। সবের সাহায্যে আজকে আমরা এই বর্তমানে এই অবস্থায় আছি। বর্তমানে আমরা বিদ্যালয়ে এই যে সবজির বাগান, এরপর এখানে একটা আছে ফুলের বাগান এবং তোর সঙ্গে একটা স্পেশাল আমরা ওই ঔষধি বাগান একটা তৈরি করে রাখছি। চেষ্টা করছি আগামীতে যাতে আরও সুবিধা হয়, যাতে ওই আমাদের যে লোকাল যেগুলো ঔষধ বন ঔষধি আছে ওইগুলার নাম জানে বাচ্চারা। এবং এমনও কিছু গাছ আছে যেগুলা সবের বাড়িতে নেই, আবার ওইগুলা যদি আবার স্কুলে যার ঘরে অতিরিক্ত আছে ওইগুলো আনিয়ে দিয়ে দেন, তাহলে এখানে লাগানোর পরে যার নেই এখান থেকে নিয়ে যেতে পারে। তো অনেক সমাজের একটা সম্পত্তি, বিদ্যালয় একটা সমাজের সম্পত্তি। তো আমরা এই চেষ্টা করছি। ধলাই সমজেলা তথা ধলাই বিধানসভার প্রস্তাবিত গ্রামীণ ও উন্নয়নমূলক রাস্তা নির্মাণ সংক্রান্ত বিষয়ে আজ জেলা প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে কাছাড়ের জেলা আয়ুক্তের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি নেতা অমিয়কান্তি দাস। উল্লেখ্য, বিভিন্ন এলাকার রাস্তা নির্মাণের ক্ষেত্রে বনভূমি ব্যবহার ও তার পরিবর্তে ক্ষতিপূরণ বনায়নের কম্পেনসেটরি অ্যাফরেস্টেশন জন্য প্রয়োজনীয় জমি চিহ্নিতকরণ সংক্রান্ত বিষয় নিয়ে সম্প্রতি প্রশাসনিক স্তরে আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে বিজেপি নেতা অমিয়কান্তি দাস জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান, যাতে উন্নয়নমূলক কাজ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়িত করা যায়। সাক্ষাৎকারে তিনি বলেন, রাস্তা নির্মাণ শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নয়, বরং গ্রামীণ অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই পরিবেশ সংরক্ষণের নিয়ম মেনে প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। জেলা আয়ুক্ত বিষয়টির গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন এবং প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার কথা জানান। প্রতিনিধি দলে অমিয়কান্তি দাস ছাড়াও ছিলেন শ্রী অমৃতলাল কুমার, অমরজিৎ চন্দ্র, প্রদীপ দাস ও রাজেশ শুভ্র ভট্টাচার্য। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজকে জেলা আয়ুক্ত মহোদয়ের কার্যালয়ে এসেছিলাম এবং ওনার সঙ্গে দেখা করেছি। আপনারা জানেন বিগত 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে আমরা গিয়েছিলাম আমাদের দলাই সমজেলা কার্যালয়ে।
সেখানে পতাকা উত্তোলন কার্যক্রমে আমরা অংশগ্রহণ করেছিলাম সেখানে, এবং সেখানে দেখা হয়েছিল আমাদের সিডিসি কার্যালয়ে দেখা হয়েছিল, আমাদের এখানকার যে পিডব্লিউডি অফিস আছে এখানকার যিনি ইঞ্জিনিয়ার আছেন ওনার সঙ্গে দেখা হয়েছিল, এবং আমরা কিছু রাস্তার ব্যাপারে ওনার সঙ্গে আলোচনা করেছিলাম। বেশ কয়েকটি রাস্তা আমরা শুনতে পেরেছি, বেশ কয়েকটি রাস্তা ফরেস্ট ক্লিয়ারেন্সের জন্য কাজ হচ্ছে না। এই ব্যাপারে উনি বলেছিলেন যে উনি একটা এই ব্যাপারে ডিএফও মহোদয়ের সাথে এবং কাছাড়ের জেলা আয়ুক্ত মহোদয়ের সাথে কথা বলেছেন এবং অফিসিয়ালি চিঠিও পাঠিয়েছেন। আমরা বলেছিলাম যে এই ব্যাপারে আমরাও একবার মাননীয় জেলা আয়ুক্ত মহোদয়ের সাথে কথা বলব, সেই হিসাবেই আজকে আমরা এখানে এসেছি এবং জেলা আয়ুক্ত মহোদয়ের সাথে যে কপিটা যেটা ছিল আমরা ওনাকে আবার পুনঃস্মরণ করে দিতে এসেছি যে এই যে ফরেস্ট ক্লিয়ারেন্সের জরুরি কী হচ্ছে যে এই এলাকার বিভিন্ন রাস্তা আটকা পড়ে আছে, তো সেই ব্যাপারে আমরা এসেছি এবং মাননীয় আয়ুক্ত জেলা আয়ুক্ত মহোদয়ের সাথে আমরা আলোচনা করে আমরা আশ্বাস পেয়েছি যে এই যে রাস্তা যেগুলো আছে সেই রাস্তাগুলো খুবই সত্য ত্বরান্বিত, মানে কাজ যাতে ত্বরান্বিত করা যায় সেই ব্যাপারে উনি আশ্বাস দিয়েছেন। আমরা এই দলবাসীর পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি, মাননীয় জেলা আয়ুক্ত মহোদয়কে ওনারা যেভাবে আমাদের কাছে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার। লোক সংস্কৃতি মঞ্চ শ্রীভূমি আয়োজিত দশম দ্বিবার্ষিক লোক সংস্কৃতি সম্মেলন ও লোক উৎসব আগামী 7 ও 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ এক সাংবাদিক সম্মেলনে উৎসব কমিটির সভাপতি জগদীশ চন্দ্র বণিক 2 দিনের উৎসব বিস্তারিত তথ্য তুলে ধরেন। এই উৎসবে বরাক উপত্যকার হাজারো অধিক শিল্পী সহ ভারতবর্ষের নানা প্রান্ত থেকে শিল্পীরা আসছে। 2 দিনের উৎসবকে সফল করে তোলার জন্য সকলের নিকট আবেদন জানান। উৎসব কমিটির পক্ষে রতিরঞ্জন, রণধীর রায়, সুবীর বরণ রায় ও রূপরতন দাস প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। লোকসংস্কৃতি মঞ্চ শ্রীভূমি তথা করিমগঞ্জের এবার দশম দ্বিবার্ষিক লোক উৎসব ও লোক সম্মেলন হতে চলেছে আগামী ফেব্রুয়ারি মাসের 7 এবং 8 শনি রবি স্থানীয় বিএড কলেজ, বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন এবং বঙ্গভবন বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে। এই 2 দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রাম আমরা যারা আয়োজিত করেছি, তার মধ্যে বিশেষভাবে 3টি মঞ্চ আমরা স্থাপন করেছি। একটি মঞ্চ রঞ্জিত কুমার প্রকাশ স্মৃতি মঞ্চ, যেটা বিএড কলেজের মুক্ত মঞ্চ নামে পরিচিত হবে। দ্বিতীয় মঞ্চ ধীরেন্দ্র রায় স্মৃতি মঞ্চ, বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে অনুষ্ঠিত হবে, এবং তৃতীয় মঞ্চটি করুণাশঙ্কর ভট্টাচার্য স্মৃতি সাহিত্য আলোচনা মঞ্চ, বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনের নিচের তলাতে এটি অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানগুলোতে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে শিশু মেলা, লোকগান, লোকনৃত্য অনুষ্ঠান, সারণিক উন্মোচন, প্রদর্শনী, আমন্ত্রিত শিল্পী কর্তৃক লোকসংস্কৃতি অনুষ্ঠান এবং বিভিন্নভাবে আরও নানা রকম যে লোকসঙ্গীতের, লোকনৃত্যের, লোকচারের ভিতরে যে পল্লীগঞ্জ, গ্রামাঞ্চলের যে সাহিত্য বা পর্যটনা রয়েছে সেগুলো এখানে জমা করার জন্য ব্যবস্থা করা হয়েছে। তারা আসবেন। আমরা আশা করছি প্রায় সহস্রাধিক পরিবেশিত এই সব অঞ্চলের যারা লোকসঙ্গীত নিয়ে পরিচর্যা করছেন তাদের আহ্বানের মধ্যে সাড়া দিয়ে এখানে আসবেন বলে আমরা বিশ্বাস রাখছি। তাদের নাম নথিভুক্ত করা হয়েছে এবং আমাদের এই সমিতির উপসমিতি যে আছেন কালচারের, তিনি সমস্ত কিছু তৈরি করেছেন। এই সঙ্গে বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর বিশ্বনাথ চৌধুরী, অবসরপ্রাপ্ত অধ্যাপক, আসাম বিশ্ববিদ্যালয়ের, উনি উপস্থিত থাকবেন বিশেষ প্রধান বক্তা হিসাবে। আরও 2-1 জন আছেন, রমাকান্ত দাস মহাশয় এবং আমাদের আমন্ত্রিত অতিথি শিল্পী অমিত গুহ কলকাতা থেকে আসবেন। এই অঞ্চলের আমাদের মঞ্জুশ্রী দাস, বিধান লস্কর এরাও থাকবেন। এছাড়া করিমগঞ্জ শহরের বিশিষ্ট যারা সঙ্গীত শিল্পী আছেন, লোকসঙ্গীত নিয়ে চর্চা করছেন, তারাও উপস্থিত থাকবেন। আমরা বাবুল সাহেবও থাকবেন এই লোকসঙ্গীত মঞ্চে। এক দিন 7 বা 8 তারিখের মধ্যে প্রোগ্রাম করা হবে এবং আপনাদেরকে আমরা এই অনুষ্ঠানে সহযোগিতা কামনা করছি। সমস্ত মিডিয়া পার্সন, সাংবাদিকগণ আপনাদেরকে আশ্বাস দিচ্ছেন যাতে আমরা সুন্দর মতো এই কাজটা করতে পারি এবং আপনাদের প্রচেষ্টা যাতে সুন্দর হয়, সহযোগিতার মাধ্যমে এটি শেষ করবেন। এইগুলি পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল চন্দ্রের শুভ 138তম জন্ম মহোৎসব এবং শুভ 48তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠাতা বার্ষিক উপলক্ষে আগামী 7-8 ফেব্রুয়ারি শনি ও রবিবার শিলচর সৎসঙ্গ বিহারে 2 দিন ব্যাপী মহাসমারোহে আয়োজন করা হয়েছে বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে 7 ফেব্রুয়ারি শনিবার সকাল 10:30 উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হবে এই মহোৎসব।
উদ্বোধনের পর সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত অনুষ্ঠিত হবে মাতৃ সম্মেলন। এরপর স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় সময়গত বিনতি প্রার্থনা, প্রণাম, নামযজ্ঞ ও ধর্মগ্রন্থ পাঠের পাশাপাশি বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অপরদিকে 8ই ফেব্রুয়ারি রবিবার ব্রাহ্ম মুহূর্ত থেকেই শুরু হবে দ্বিতীয় দিনের অনুষ্ঠান। প্রত্যুষে নহবত ও উষা কীর্তনের মাধ্যমে ভক্তিময় পরিবেশের দিনটি সূচনা হবে। সকাল 5:30 থেকে সময়গত প্রার্থনা, নামজপ ও অমীয় গ্রন্থাদি পাঠ অনুষ্ঠিত হবে। এরপর শ্রী বিগ্রহ প্রতিষ্ঠাতার সময় ঘোষণা ও সময়গত প্রার্থনা। সকাল 10টায় শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বরদার প্রতিকৃতি সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর পূজা ও ভোগরাগ নিবেদন করা হবে। দুপুর 11:30 থেকে ভান্ডারায় প্রসাদ বিতরণ চলবে বিকাল 4:45 পর্যন্ত। দুপুরে সঙ্গীতাঞ্জলি, সৎসঙ্গী সম্মেলন এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনাদর্শের উপর প্রশ্নোত্তর ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে। বিকেলে বিশিষ্ট বক্তাদের ইষ্টালোচনা ও নির্ধারিত সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান আরও সমৃদ্ধ হবে। সন্ধ্যায় সময়গত প্রার্থনার পর আলোকসজ্জা ও বিশিষ্ট আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই 2 দিন ব্যাপী মহোৎসবে সর্বস্তরের ভক্ত ও অনুরাগীদের উপস্থিতি থাকার জন্য আয়োজক শিলচর সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে আন্তরিক আহ্বান জানানো হয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এই উৎসবটার সূচনা হয়েছিল 1978 ইংরেজির 22শে ফেব্রুয়ারি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জ্যেষ্ঠ পুত্র, যাকে আমরা শ্রী শ্রী বরদা বলে সম্বোধন করি, তিনি এসে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। 22 ফেব্রুয়ারি আমাদের এই উৎসবটা শুরু হয় পরবর্তী বছর থেকে, কিন্তু হায়ার সেকেন্ডারি এবং মেট্রিক পরীক্ষা এগিয়ে যাওয়ার জন্যে আমরা যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয়, তাহলে আমরাও ওই 22 ফেব্রুয়ারি থেকে উৎসবটাকে এগিয়ে নিয়ে এসেছি। ফেব্রুয়ারি মাসে করছি এখনও প্রথম বা দ্বিতীয় রবিবার। এই হচ্ছে এই উৎসবের সূচনার ইতিহাস। আমরা শিলচর সৎসঙ্গ বিহারে প্রতি বছর খুব ধুমধাম করে এই উৎসবটা করি, প্রচণ্ড জনসমাগম হয়। গত বছর আমরা যেসব জায়গাতে প্যান্ডেল করতাম সেই সব জায়গায় প্যান্ডেল করার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে জনসমাগমের তুলনায় যেন স্থানটা সংকুলান হচ্ছে না। আমাদের পিছনে কিছু জায়গা ছিল যে জায়গাগুলো ফিলিং আর না থাকার দরুন সেখানে প্যান্ডেল করা সম্ভব হয়নি। আমরা আনন্দবাজারের বন্দোবস্ত করতাম ওইখানটায়। আনন্দবাজারে আমাদের স্থায়ী 2টা ফ্লোর আছে, 12,000 স্কোয়ার ফিটের 2টা ফ্লোর আছে, তাতেও এই উৎসবে প্রসাদ দেওয়ার সংকুলান হয় না। আমরা তখন ওই মাঠে লোয়ার ল্যান্ডটার মধ্যে আমরা আবার টেম্পোরারি করতাম, শেড করতাম প্রসাদ দেওয়ার জন্য। গত বছর যখন স্থান সংকুলান হয় নাই, আচার্যদেব তারপর বলেছিলেন যে এই জমিটা মাটি ভরাট করে প্যান্ডেলটাকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য, যাতে মানুষের কোনো অসুবিধা, রাস্তার ব্লকেড হওয়ার সম্ভাবনা এইসবের হাত থেকে যেন রক্ষা পাওয়া যায়। আমরা ওই জায়গাটা করে এবার আপনারা যাবার সময় দয়া করে দেখে যাবেন যে আমরা প্যান্ডেলটা কোথায় তৈরি করছি। একদম আনন্দবাজারের প্যারালাল করে আমরা প্যান্ডেলটা তৈরি করছি। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে প্রসাদ দেবো কই? ওই কথাটা যখন আচার্যদেবকে জিজ্ঞেস করা হয়েছিল তখন আচার্যদেব বললেন, আপনাদের তো 2টা তালাতে হয়, আরেকটা তালা কনস্ট্রাক্ট করে নেই। যে 8-10 হাজার স্কোয়ার ফিটের আপনারা প্যান্ডেল তৈরি করেন নিচে, ওই 3 তালাটা যদি করে দেন তাহলে তো আরও 12,000 স্কোয়ার ফুট হয়ে যাবে। আমরা এইবারই প্রথম, আমাদের কাজও সম্পূর্ণ হয়ে গেছে, আমরা এই 3 তলায় আনন্দবাজারের প্রসাদের বন্দোবস্ত করব। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।